আজকের আলোচনা নিবেদন করছে এস কুমার ব্লাউজ। মা বোনদের পছন্দের ব্লাউজ মানেই এস কুমার, ইউর আল্টিমেট চয়েস। সহযোগী নিবেদক নীলকমল, ইন্ডিয়াস ফেভারিট ফার্নিচার, ডিস্ট্রিবিউটর প্রণব এন্টারপ্রাইজ, মেলার মাঠ, আগরতলা। ফোন করুন 7008410557 এই নম্বরে। We are proud to be made for India. দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন, আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে আলোচনা করব বর্তমান সময়ে আপনারা জানেন সরকারি নির্দেশিকা, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আদেশ, সেটা সবটাই আপনারা অবগত রয়েছেন এবং আমাদের রাজ্যের আপামর জনগণ আপনারা সেগুলোকে যথাসাধ্য আপনারা চেষ্টা করেন সেগুলোকে মেনে চলতে। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা আপনাদের সঙ্গে করব, পাশাপাশি আপনাদের বক্তব্যগুলো রাজ্যের মানুষ শুনবে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব, সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং আপনাদের বিষয়গুলো তুলে ধরব। আমার চোখে যেটা লেগেছে সেটা নিয়ে আজকে আমার এই আলোচনা, যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে বিধিনিষেধগুলো এই করোনা কালে ওনারা দিয়েছেন মানুষকে সুরক্ষিত থাকার জন্য, সে জায়গায় মানুষরা প্রশ্ন করছেন যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে বিধিনিষেধগুলো আরোপিত হয়েছে দেশের মানুষের উপর, সেগুলো কি শুধুমাত্র সাধারণ জনগণের জন্য? এই প্রশ্নটুকু নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমার এই আলোচনা। আপনারা কি বলবেন যে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া এই যে বিধিনিষেধগুলো, সেগুলো আপনারা কি ভাবে দেখছেন? যে সেগুলো কি শুধু সাধারণ মানুষের উপরেই আরোপিত হচ্ছে, নাকি সরকার বা রাজ্য সরকারের বা বিভিন্ন স্টেটের, পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের যারা সরকারে রয়েছেন ওনারা কি সেগুলো পালন করছেন? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, ওনাদের ইতিমধ্যে ওনারা ওনাদের সামাজিক মাধ্যমে ওনারা বলেছেন যে ওনারা কোভিড দ্বারা আক্রান্ত হয়েছেন, করোনা পজিটিভ ওনারা। পাশাপাশি ওনাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, ওনারা আইসোলেশনে রয়েছেন, কিন্তু ওনাদের জন্য ডাক্তার প্রোভাইড করা হয়েছে, নার্স প্রোভাইড করা হয়েছে। কিন্তু মানুষ বলতে চাইছেন যারা সরকারে রয়েছেন বা উচ্চ পদে যারা আসীন রয়েছেন, তাদের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, ডাক্তারের ব্যবস্থা রয়েছে, মানুষের শুভেচ্ছার ব্যবস্থা রয়েছে, কিন্তু একজন সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর, যাদেরকে প্রত্যেক দিন কাজ করতে হয় রাস্তায় নেমে, তাদের যদি করোনা হয় তাদের অবস্থা কি হবে? তাদের জন্য কি এই ধরনের ব্যবস্থা নেওয়া হবে? সেটা কোনো মতেই সম্ভব নয়, কারণ ওনারা একটা উচ্চ পদে রয়েছেন, সরকারের পদে রয়েছেন, সরকার ওনারা চালাচ্ছেন, সে জায়গায় ওনাদের জন্য এই ধরনের ব্যবস্থাগুলো রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওনারা এই ধরনের যে গাইডলাইন এবং এই গাইডলাইনগুলো যখন প্রত্যেক দিন
সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের কাছে মেইলে আসে, তখন আমরা দেখতে পাই ওনারা বারবার বলেন মাস্ক পরিধান করুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপামর জনগণের উপর, সাধারণ মানুষের উপর আজকে ফাইন ধার্য করা হচ্ছে। আপনারা দেখুন আগরতলা শহরে যারা ট্রাফিকরা যারা রয়েছেন, কিছু পুলিশের আধিকারিকও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ওনারা ব্যস্ত রয়েছেন মানুষের কাছ থেকে ফাইন নেওয়ার জন্য, যাতে ওনারা টাকা ওনাদের কাছ থেকে আদায় করেন। 200 টাকা করে আদায় করা হচ্ছে। আপনারা দেখুন দর্শক বন্ধুরা, এইভাবে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, তো সেটা মানুষের প্রশ্ন জাগছে যে যখন রাজনৈতিক কোনো সমাবেশ হয়, সেই রাজনৈতিক সমাবেশ বামফ্রন্টেরও হতে পারে, সেই রাজনৈতিক সমাবেশ বিজেপিরও হতে পারে, সেই রাজনৈতিক সমাবেশ কংগ্রেসেরও হতে পারে। রাজনৈতিক সমাবেশ হচ্ছে এবং আগামী দিনও হবে, সেখানে মন্ত্রীরা, বিধায়করা, নেতৃত্বস্থানীয়রা দিব্যি মানুষের সঙ্গে সোশ্যাল ডিস্টেন্সের তোয়াক্কা না করে, মাস্ক পরিধান না করে ওনারা ওনাদের সভা করছেন। তো সে জায়গায় কি ফাইন নেওয়া প্রয়োজন নয়? রাস্তায় যখন মানুষ হাঁটে, রাস্তায় যখন মানুষ বাইক দিয়ে যায় বা বাজারে যায়, তখন আপনারা ফাইন করছেন। কোটি কোটি টাকা সারা ভারতবর্ষের মানুষের কাছ থেকে ফাইন নেওয়া হচ্ছে। আবার এই দিক দিয়ে দেখা যায় কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার, বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক সমাবেশ হচ্ছে, কিন্তু সে জায়গায় মাস্কের তোয়াক্কা করা হচ্ছে না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে না। কিন্তু যত দোষ নন্দ ঘোষ। মানুষের প্রশ্ন হচ্ছে, যারা এইভাবে সোশ্যাল ডিস্টেন্সকে মান্যতা দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তারা মন্ত্রী বলে, তারা বিধায়ক বলে তাদের কাছ থেকে ফাইন নেওয়া হবে না? তাহলে কি স্বাস্থ্য মন্ত্রকের যে গাইডলাইন রয়েছে সেখানে কি দ্বিচারিতা করা হচ্ছে না? তো এগুলো আপনারা বলবেন। আমাদের কাজ হচ্ছে এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা। অনেকে আবার বলেন সমালোচকরা, যে সকল স্টেটে নির্বাচন সংঘটিত হচ্ছে সেই সকল স্টেটে করোনা থাকে না, যেই নির্বাচন শেষ হয়ে যায় করোনার প্রকোপ বেড়ে যায়। আপনারা জানেন গত বছর সাধারণ মানুষরা কিভাবে পুলিশের লাঠি পেটা খেয়েছেন। মানুষ যথাসাধ্য বাড়িতে থেকে সোশ্যাল ডিস্টেন্স বা মাস্কের জন্য যা যা গাইডলাইন রয়েছে রাজ্যের মানুষ সেগুলোকে মান্যতা দিয়েছেন। আজকে আপনারা লক্ষ্য করুন, মাননীয় মুখ্যমন্ত্রী উনি সুস্থ হয়ে উঠুক, ভগবানের কাছে প্রার্থনা করি ওনার রিকভারি তাড়াতাড়ি হোক, উনি আবার কাজে যোগদান করবেন, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। কিন্তু পাশাপাশি এটাও প্রশ্ন করছি, উনি শরীর অসুস্থতা বোধ করছেন, তথাপি উনি বিভিন্ন জনসমাবেশ উনি করেছেন। এডিসি নির্বাচনকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় গেছেন, জনসমাবেশ করেছেন। সেখানে কি সোশ্যাল ডিস্টেন্স ছিল? আবার আগামীকাল এডিসি নির্বাচনের ডিক্লারেশন, সেখানে বলে দেওয়া হয়েছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সেই জায়গায় থাকতে হবে। এই ধরনের একটা দ্বিচারিতা, এই ধরনের একটা ইনভেস্টিং রাজ্যের মানুষ কিন্তু অবগত হচ্ছেন। মন্ত্রী মিনিস্টাররা বা বিরোধী দলের যারা কোনো অনুষ্ঠান, যখন কোনো সমাবেশ হয় সেখানে করোনা থাকে না, যখন সেখান থেকে কেউ বেরিয়ে আসেন তখনই করোনা রাস্তায় বসে থাকে যে জনসমাবেশ থেকে বেরিয়ে আসব, এবার আমরা আপনাদেরকে ধরবো, এই কোনো কথা রয়েছে? প্রত্যেকটি দিন জনসমাবেশ হচ্ছে,
আলোচনা হচ্ছে, সভা হচ্ছে, সেখানে কোনো ধরনের গাইডলাইনের তোয়াক্কা নেই। কিন্তু রাজ্যে আগরতলা শহর এবং তার পার্শ্ববর্তী এলাকায় আমরা দেখতে পাচ্ছি মানুষের কাছ থেকে ফাইন নেওয়া হচ্ছে, মানুষ ফাইনও দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মন্ত্রী মিনিস্টাররা যদি দোষ করেন সেখানটা দোষ নেই, তাহলে আইনকে কি দুভাগে ভাগ করা হয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি উনি লকডাউনের পক্ষে নন, তথাপি উনি বলেছেন যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, মাস্ক পরিধান করুন। কিন্তু দেখা যাচ্ছে উনি পশ্চিমবাংলা নির্বাচনে জনসমাবেশ করেই যাচ্ছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি রোড শো করছেন, এবং আমাদের রাজ্যের যিনি বিরোধী দলনেতা মানিক সরকার উনিও পশ্চিমবাংলায় গিয়ে জনসমাবেশ করছেন। ওই সকল জনসমাবেশে মানুষ একত্রিত হচ্ছেন, সেখানে কি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে? আপনারা বলবেন। প্রধানমন্ত্রীজি একদিকে দেশের মানুষের ভালোর জন্য, হিতের জন্য উনি বিভিন্ন স্টেটের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন, কনফারেন্স করছেন, যাতে মানুষরা অসুবিধার সম্মুখীন না হন। টিকার উপর উনি গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি উনি নিজে পশ্চিমবাংলায় র্যালি করছেন, জনসমাবেশ করছেন। মানুষ দ্বিধায় রয়েছেন যে হচ্ছেটা কি। আমি যদি আমার রাজ্যের দিকে চেয়ে থাকি, সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইনকে পাত্তাই দেওয়া হচ্ছে না রাজ্য সরকারের পক্ষ থেকে, যেটা অভিযোগ করছেন সাধারণ মানুষ। কিন্তু সাধারণ মানুষরা লাঠি পেটা, গ্রেপ্তার, ফাইন তার কবলে পড়ে গেছেন। সেটা নিয়ে আজকে আলোচনা, আপনাদের প্রতিক্রিয়া নেব। আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টুকু, তা নিয়ে আমার আজকে আলোচনা। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো, এই বিষয় নিয়ে আমার আজকে আলোচনা, যে আপনাদের বক্তব্য কি রয়েছে, কিভাবে এর প্রতিক্রিয়া আপনারা ব্যক্ত করবেন। আইন কি ভারতবর্ষে দুভাগে ভাগ হয়ে গেছে, যে রাজনৈতিক দলগুলো যা ইচ্ছে তা করবে, তার জন্য কোনো আইন প্রয়োগ করা হবে না, কিন্তু সাধারণ মানুষরা তারা শুধু ফাইন দিয়ে যাবে, পুলিশের মার খাবে? কি ভাবছেন আপনারা, কিভাবে দেখছেন এই বিষয়টুকু দর্শক বন্ধুরা, সেটা নিয়ে আজকে আমার আলোচনা এবং আপনাদের প্রতিক্রিয়া নেওয়ার জন্য আজকে আমার এই অনুষ্ঠান। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার, খুব সুন্দর অনুষ্ঠান করছেন, ধন্যবাদ। বলুন। পুলিশ বাহিনী বা রক্ষা বাহিনী রাস্তাতে মুড়ে মুড়ে দাঁড়াইয়া মাস্ক না থাকলে, হেলমেট না থাকলে 400 থেকে 400 ফাইন করছে। এখন তো আমার বয়স 65 চলে দাদা, আমার মনে অনেক সময় মাস্ক পড়েছে, কিন্তু আসে দুঃখ লাগা মাস্ক থাকে শ্বাসবন্ধ হয়ে থাকা। মূর্তি বাহাদুরা যখন মিছিল করে, জনসভা করে, তখন তাদের কি করুন না, কোনো ভয় নাই, তাদের বেলা কিছু হয় না। পুলিশ প্রশাসনিক দেখে না, এই এলাকায় ইলেকশন গেল, হাজার হাজার লোক জনসভা করলো, হাজার হাজার লোক মিটিং করছে। এদিকে মানে বুঝানি, মানে সাধারণ ত্রিপুরা অঞ্চল বোকা নয়, ত্রিপুরা অঞ্চল সবাই রয়েছে। কিন্তু আসল প্রশ্ন হলো এই বাইরের জনসভা হচ্ছে, আর জনসভা কিসের দরকার? ভালো কাজ করে তাকে জনসভা করতে হয় না, ভালো এমনি ভোট দিয়ে দিবে। নমস্কার, ধন্যবাদ আপনাকে। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী উনি বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। বহু বছর ধরে রতনলাল নাথ উনি মন্ত্রিত্ব করছেন। আগে উনি বিধায়ক ছিলেন। উনি তার বাস্তবতা অনুধাবন করে উনি প্রেস কনফারেন্স করেছেন এবং বলছেন যে আমাদের রাজ্যে আমরা এখনো স্থিতিশীল রয়েছি, কিন্তু করোনা গ্র্যাজুয়ালি কিন্তু বাড়ার দিকেই রয়েছে, তার জন্য আমাদেরকে সংযত থাকতে হবে। যথারীতি উনি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ক্লাস বন্ধ করে দিয়েছেন, এবং তৃতীয় শ্রেণী বা বাকি যে ক্লাসগুলো রয়েছে স্কুলের, সেগুলোকে অন্তর করানোর জন্য উনি বলেছেন। পাশাপাশি উনি হচ্ছেন বর্তমান বিজেপি দলের একজন বিধায়ক, মন্ত্রী, 3টি দপ্তর উনি সামলাচ্ছেন এবং সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। উনি একদিকেই কথা বলছেন, পাশাপাশি বিজেপি দলের মুখপাত্র ওনারা আবার অন্য কথা বলছেন। ওনারা কি বলছেন? ওনারা বলছেন
বামফ্রন্টের যে নৃশংসতা রয়েছে ওনাদের বক্তব্য অনুযায়ী, সেটাকে প্রতিবাদ স্বরূপ ওনারা রাজ্যে প্রায় 100টি জায়গায় জনসমাবেশ করবেন এবং এর নাম দিয়েছেন জনজাগরণ সভা। আগামী 17 এপ্রিল বিজেপি এই সভাগুলো করতে যাচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায়। তাহলে এখানেও একটা ট্রান্সপারেন্সির অভাব রয়েছে বলে আপনাদের মনে হয় না দর্শক বন্ধুরা? একদিকে রাজ্যের আইনমন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী উনি সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে বসে উনি বাস্তব অনুধাবন করে উনি বক্তব্য রেখেছেন এবং যতটুকু সম্ভব সরকারের যা কিছু করণীয় তার উপর দৃষ্টি রেখে উনি ওনার বক্তব্য রেখেছেন। আমরা সাংবাদিকরা সেগুলো দেখেছি এবং চলছে এরা বিশ্লেষণ করে সেগুলো আপনাদের কাছে উপস্থিত করেছি। পাশাপাশি বিজেপির সদর কার্যালয়ে বসে বিজেপির মুখপাত্র বলছেন আগামী 17 এপ্রিল বামফ্রন্টের নৃশংসতা যে রয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ রাজ্যের প্রায় 100টি জায়গায় জনজাগরণ সভা করা হবে, সেখানে সমাবেশ হবে। তাহলে এখানে কি কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে গাইডলাইন রয়েছে তাকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখানো হচ্ছে না? সেটা প্রশ্ন করছেন রাজ্যের সাধারণ জনগণ। নমস্কার, কে রয়েছেন? আমি জানতে চাই, বল। মানে দেশের আইনটা দেখে মনে হচ্ছে করোনা নিয়ে মনে হচ্ছে যে দেশের এক এক রাজ্যের জন্য এক এক রকম করোনা আইন। এখানে আমাদের রাজ্যে বলছে মানে করোনা আইন ডিস্টেন্স মেনটেন করার জন্য, অন্যদিকে পশ্চিমবঙ্গে ঢালাওয়ার প্রচার চলছে, লক্ষ লক্ষ জনসমাগম হচ্ছে। এটা কি দেশের আইন হচ্ছে? কোথেকে বলছিলেন দাদা? আমি আগরতলা থেকে বলছি। ধন্যবাদ। একজন আগরতলা থেকে ফোন করে বললেন উনি আমাকে প্রশ্ন করছেন, সেই প্রশ্ন নিয়ে আজকে আমার এই আলোচনা। আপনাদের কাছ থেকে উত্তর চাই যে এই ধরনের গতিবিধি বিভিন্ন রাজনৈতিক দলের, এই এডিসি নির্বাচন গেল, নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল বিজেপি থেকে শুরু করে আইপিএফটি, তিপ্রামথা, আইএনপিটি, কংগ্রেস, বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম, সিপিআই, ওনারা মাঠে ছিলেন, জনসমাবেশ করেছেন। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কিন্তু অলরেডি ওনাদের গাইডলাইন জারি করে দিয়েছেন, কিন্তু সেগুলোকে তোয়াক্কা করা হয়নি, কিন্তু আজকে দেখা যাচ্ছে ট্রাফিকরা রাস্তায় নেমেছে, পুলিশরা রাস্তায় নেমেছে, নেমে মানুষের কাছ থেকে পয়সা নিচ্ছে। আপনারা কেন মাস্ক পরছেন না? একাংশ মানুষের বক্তব্য বা একাংশ মানুষের অভিমত যে তাহলে কি পুলিশকে কি বলে দেওয়া হয়েছে যে মাস্কের জন্য এত টাকা আপনাদেরকে তুলতেই হবে রাজ্যের মানুষের কাছ থেকে? সেটা প্রশ্ন করছেন একাংশ মানুষ। অনেকে আবার প্রশ্ন করছেন একে তো করোনা কাল, ব্যবসা বাণিজ্য নেই। প্রথম আপনাদের মনে আছে যখন লকডাউন শুরু হয়েছিল তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাংকের মারফত অনেককে জানিয়েছিলেন যে ইন্টারেস্ট আপনাদেরকে দিতে হবে না। 1 বছর প্রায় বন্ধ ছিল, আপনারা জানেন, দোকানপাট সব বন্ধ ছিল, কিন্তু অনেকে সিসি নিয়ে, লোন নিয়ে ওনারা ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু দোকান বন্ধ, অনেকে গাড়ি কিনেছেন, ওনারা গাড়ি চালাতে পারেননি রাস্তায়, যার কারণে বন্ধ রয়েছে। কিন্তু মানুষ আশ্বস্ত হয়েছিলেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এগিয়ে এসেছেন এবং বলেছেন যে এই 3 মাসের ইন্টারেস্টের জন্য কোনো একটা ব্যবস্থা করবেন ওনারা। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই মুহূর্তে মার্চ মাসে যারা আপনারা লোন নিয়ে ব্যবসা করছেন, আপনারা অবগত আছেন ব্যাংক আপনাদের কাছ থেকে ইন্টারেস্ট নিচ্ছে এবং পেনাল ইন্টারেস্টও আপনাদের কাছ থেকে নিচ্ছে। তো এটা কোন ধরনের দ্বিচারিতা? মানুষ একদিকে না খেয়ে পেয়ে মারা যাচ্ছে, মানুষ কাজ করতে পারছে না, স্বাভাবিক। অনেকে বলবেন কোথায় মারা যাচ্ছে, দেখান তো কোথায় না খেয়ে মরে আছে। আমাদের কাছে প্রমাণ আছে। একজন দিনমজুর সে যদি হাজিরা পায় 500 টাকা, সেই 500 টাকা দিয়ে তাকে সংসার চালাতে হয়, ছেলে মেয়ের পড়াশোনা করাতে হয়, বৃদ্ধ মা বাবার ওষুধ কিনে দিতে হয়, নিজে চলতে হয়। কিন্তু যদি একটা বছর যদি এই ধরনের লকডাউন থাকে তাহলে মানুষ কিভাবে চলবে? সাধারণ মানুষরা, এটা স্বাভাবিক প্রশ্ন। তাহলে কি
স্বাস্থ্য মন্ত্রকের এই ধরনের নির্দেশিকা শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই প্রযোজ্য? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন, যারা বড় বড় পদে আসীন হয়ে বসে আছেন, ওনাদের জন্য সেগুলো প্রযোজ্য নয়? তাহলে কি মরতে হবে সাধারণ মানুষদের, খেটে খাওয়া মানুষদের, দিন মজুরদের? সেটা কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাইরের স্টেটে কি হচ্ছে সেটা হয়তো বা আমি জানি বা আপনারাও জানেন, কিন্তু আমাদের মতো ছোট্ট রাজ্য, এত প্রত্যন্তে আমরা বাস করি, আমাদের রাজ্যের অবস্থা খুবই খারাপ। যদি আপনারা কর ভবনে যান, সেল ট্যাক্স ভবনে যান, আপনারা হিসেব নিতে পারবেন আরটিএ দিয়ে যে সরকারের কত টাকা ইনকাম হয়েছে। সরকারের টাকা ইনকাম নির্ভর করে রাজ্যের মানুষের ব্যবসার উপর। ব্যবসা নেই মানুষের, কাজ নেই, এর মধ্যে এই ধরনের ফাইনগুলো আরোপ করা হচ্ছে, সেটা কতটুকু যুক্তিযুক্ত আপনারা বলবেন দর্শক বন্ধুরা। আপনারা বলছেন ফাইন আপনারা দিচ্ছেন, কিন্তু নেতৃত্বরা যখন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করে এইভাবে জনসমাবেশগুলো করছেন, তাহলে মন্ত্রীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? মন্ত্রীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক? সেটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। বাকিটা আপনারা বলবেন দর্শক বন্ধুরা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার রাজীব দা। নমস্কার ম্যাডাম, কোথায় বলছেন? আমি গান্ধীগ্রাম থেকে কইতাছি। গান্ধীগ্রাম থেকে বলছেন? গরিব শ্রেণীর লোকেরা কর্মক্ষেত্রে গেলে মাস্কের দরকার, না এলে ফাইন করা হয়। আর জনসভা গেলে মাস্ক না থাকলে ব্যাপার না, তারা তো নেতারা ভোটের লাগিয়া ওই সার্থকটা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এবার আপনাদেরকে দেখাচ্ছে দর্শক বন্ধুরা, রাজ্যের মাননীয় আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী কি বলেছেন। এর পাশাপাশি বিজেপি দলের নেতৃত্বরা কি বলছেন। ওনারা জনজাগরণ সভা করবেন, বামফ্রন্টের নৃশংসতাকে ওনারা প্রতিবাদ করবেন বলে ওনারা জানিয়েছেন। বামফ্রন্ট কি নৃশংসতা করেছে সেটা আমার জানা নেই, কিন্তু ওনাদের বক্তব্য অনুযায়ী যে বামফ্রন্ট নৃশংসতা এত মাত্রায় গিয়ে পৌঁছেছে, তার জন্য এই করোনাকালে স্বাস্থ্য বিধিকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে রাজ্যের প্রায় 100টি জায়গায় আগামী 17 এপ্রিল বিজেপি দল জনজাগরণ সভা করার জন্য প্রেস কনফারেন্স করছেন। দেখুন দর্শক বন্ধুরা, আপনারা রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা নতুন করে আবার বৃদ্ধি পাচ্ছে। এটা একটা অশনি সংকেত। যদিও অন্য রাজ্যের তুলনায় আমরা মোটামুটি একটা ভালো অবস্থানে রয়েছি, কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই কমিউনিস্ট সন্ত্রাসের বিরুদ্ধে একটা গণজাগরণ হওয়া দরকার। সব মানুষের কাছে এই বার্তাটা পৌঁছানো উচিত যে কমিউনিস্টের নৃশংসতা, বর্বরতা, সন্ত্রাসের প্রকৃত রূপ কি, সেটা মানুষের কাছে তুলে ধরা দরকার। তার জন্য আগামী 17 এপ্রিল রাজ্যের অন্তত 100টি জায়গাতে ত্রিপুরা প্রদেশ বিজেপি কমিউনিস্ট সন্ত্রাসের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করার লক্ষ্যে যারা শহীদ হয়েছেন, সর্বোচ্চ বলিদান দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে গণজাগরণের জন্য সমাবেশের আয়োজন করবে। রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা নতুন করে আবার বৃদ্ধি পাচ্ছে। এটা একটা অশনি সংকেত। যদিও অন্য রাজ্যের তুলনায় আমরা মোটামুটি একটা ভালো অবস্থানে রয়েছি, কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন রাজ্যের বরিষ্ঠ বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব রতনলাল নাথ, উনি বলছেন, উনি বাস্তবটাকে অনুধাবন করেছেন। উনি বলেছেন আমাদেরকে সংযত থাকতে হবে এবং উনি কিছু কিছু ব্যবস্থা নিয়েছেন। কিন্তু বিজেপি দলের মুখপত্র ওনারা কি বলছেন শুনেছেন তো? জনজাগরণ সভা করবেন। তাহলে এটা কি কোনোভাবে বলা যায় না যে স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্যবিধি কলাপাতা হিসাবে মনে করছে বিজেপির একাংশ? সেটা আপনারা বলবেন দর্শক বন্ধুরা। তার জন্য আজকে আমার এই আলোচনা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো 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 রাজীব বাবু, প্রথমে আপনাকে ধন্যবাদ। আপনি প্রত্যেক সময় এরকম একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য আর কি ধন্যবাদ। আজকের যে বিষয়টা কেন্দ্রীয় স্বাস্থ্য নির্দেশিকা শুধুমাত্র কি আম জনতার জন্য নাকি, তো এটা বাস্তব ক্ষেত্রে আমরা তো লক্ষ্য করতে পারছি, মনে হচ্ছে রাজ্য সরকারের কাছে এখন অফুরন্ত টাকা নেই। তাই ওই সামান্য কিছু টাকার জন্য আমাদের মতো যারা সাধারণ নাগরিক আছি এদের কাছ থেকে এই মাস্কের একটা ইস্যু নিয়ে আমাদের কাছ থেকে কিছু টাকা আদায় করবে। কারণ আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি এই সমস্ত নির্দেশিকাগুলো যখন বের হয়, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিভিন্ন জনসভার মধ্যে যখন যায় উনার কাছে কিন্তু কোনো মাস্ক থাকে না। তো সুতরাং এটা কি শুধু সাধারণ মানুষের জন্য, এটা কি শুধু অর্থ সঞ্চয় করার একটা স্কিম নয়? এটাই আমাদের প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। যে সমস্ত নিয়মগুলো করছে এটা সাধারণ মানুষদের জন্য একটা প্রেশার, একটা চাপ। ধন্যবাদ আপনাকে। দেখুন দর্শক বন্ধুরা, যেভাবে ট্রাফিকরা মানুষের কাছ থেকে পয়সা আদায় করছে, ট্রাফিকরা কিন্তু বা পুলিশের যারা দপ্তর রয়েছে আপনাদের টাকা দিয়ে কিন্তু ওনারা চলেন, আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু ওনারা কাজ করেন এবং বেতন পান, পরিবার প্রতিপালন করেন। ওনারা পুলিশের ঊর্ধ্বে গায়ে পড়ে মাফিয়া ঢঙে মানুষের উপর আক্রমণ চালাচ্ছেন। দেখে মনে হচ্ছে যে ওনারা রাজ্য জয় করছেন। আমি রাজীব বলবো, আমাদের রাজ্য পুলিশের একাংশের লজ্জা যে জিনিসটা ওনারা বিক্রি করে দিয়েছেন কিছু কিছু নেতা নেত্রীর কাছে। যেভাবে গরিব মানুষদেরকে হয়রানি করছে আমাদের রাজ্যের ট্রাফিক দপ্তরের একাংশ, সেটা কোনো মতেই মানা যায় না। একটা দিন এমন আসবে রাজ্যের মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তায় নামতে বাধ্য হবে যে আপনারা আমাদের কাছ থেকে পয়সা নিতে এসেছেন, আমরা পয়সা দেব। আপনাদের কি এলএম রয়েছে? আপনারা কোন মন্ত্রীর যে জনসমাবেশ চলছে এই এডিসি নির্বাচনকে নিয়ে, তাদেরকে কেন ফাইন করছেন না? সাধারণ টমটম চালকের কাছ থেকে ফাইন করছেন, অটো চালকের কাছ থেকে ফাইন করছেন, পথ চলতে মানুষের কাছ থেকে ফাইন করছেন। আপনারা পেয়েছেনটা কি? আমাদের রাজ্যের মানুষদেরকে একবার মানুষদেরকে বেধড়ক পেটাবেন, একবার মানুষদেরকে আপনারা ফাইন করে মানুষদেরকে আরো নির্যাতন করবেন। দর্শক বন্ধুরা, বলতে মানে লজ্জা হয়, আমাদের রাজ্যের কিছু কিছু ট্রাফিক ইন্সপেক্টর এবং ট্রাফিক আধিকারিক তারা যেভাবে ব্যবহার করেন সাধারণ মানুষের সঙ্গে, তা বলার ভাষা নেই আমার। তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা সংযত হন। আপনারা মনে রাখবেন, যাদের উপর আপনারা এইভাবে নির্যাতন বা এইভাবে অকথ্য যে পানিশমেন্ট দিচ্ছেন, তাদের পয়সায় কিন্তু আপনার সংসারটা চলছে এবং তাদের পয়সা দিয়েই কিন্তু আপনি আপনার বেতন পাচ্ছেন, আর তাদের উপরে আপনারা অত্যাচার করছেন। এভাবে 200 টাকা করে আপনারা নিচ্ছেন। আপনাদের ক্ষমতা থাকলে রাজনৈতিক মন্ত্রী, নেতা, মুখ্যমন্ত্রীদের গিয়ে পাকড়াও করে একবার দেখান তো আপনাদের এলএম কতখানি রয়েছে, তখন বুঝতে পারবো যে আপনারা আইনকে মান্যতা দিচ্ছেন। রাজ্যের মানুষ স্পষ্ট বুঝতে পারছে, রাজ্যের পুলিশের একাংশ এবং রাজ্যের ট্রাফিক দপ্তরের একাংশ বর্তমান শাসক দলের লেজুর ভিত্তি করতে ব্যস্ত হয়ে উঠে পড়ে লেগেছেন। একজন দাদা ফোন করে বললেন, বর্তমানে রাজকোষ ফাঁকা হয়ে গেছে, রাজকোষে কিছুই নেই,
এখন রাজ্যের মানুষের উপর, গরিব মানুষের উপর অকথ্য নির্যাতন চালিয়ে মাস্কের অজুহাত দিয়ে পয়সা আদায় করাই হচ্ছে বর্তমান রাজ্য সরকারের প্রকৃত উদ্দেশ্য, যেটা দাদা ফোন করে বললেন। লকডাউন হচ্ছে একটা পয়সা রোজগার করার বর্তমান সময় একটা জরিয়া। অনেকে আবার এও বলেন, লকডাউন কারা চাইছেন? লকডাউন কারা চাইছেন? যাদের বিশাল পয়সা রয়েছে, যারা মাফিয়াগিরি করছে, যারা ফেন্সি কারবারি যারা রয়েছেন, যারা জাগার দালালি করছেন, মাফিয়াগিরি করছেন, অনেকে রয়েছেন যারা বেতন পাচ্ছেন মাসে মাসে, তাদের লকডাউনের প্রয়োজন। কিন্তু মনে রাখবেন এই অংশটা অনেক কম। একজন রিক্সা চালক, সে যদি রিক্সাটা নিয়ে যদি না বেরোতে পারে, তার সংসারটুকু চলবে না, বাধ্য হবে সে আত্মহত্যা করতে। তারাই চায় যাদের পকেটে পয়সা রয়েছে, যারা 2 নম্বরই টাকা রয়েছে, তারাই লকডাউন চায়। যারা প্রকৃত মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কখনোই লকডাউন চায় না। কিন্তু দেখা যাচ্ছে এই লকডাউন উপর দেশের প্রধানমন্ত্রী নজর দিয়েছেন। উনি বলেছেন লকডাউন উপর উনি আলোচনা করেছেন, কিন্তু উনি সোশ্যাল ডিস্টেন্সের উপর গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু পাশাপাশি মানুষের বক্তব্য হচ্ছে প্রধানমন্ত্রী যে জায়গায় বলছেন যে লকডাউনের উপর উনি গুরুত্ব দিচ্ছেন, সোশ্যাল ডিস্টেন্স গুরুত্ব দিচ্ছেন, টিকার উপর গুরুত্ব দিচ্ছেন, কিন্তু পশ্চিমবাংলায় নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী র্যালি চলছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির র্যালি চলছে। আমাদের রাজ্যের বিজেপি তো বলেই দিয়েছে আগামী 17 এপ্রিল জনজাগরণ সভা হবে রাজ্যের প্রায় 100টি জায়গায়। তাহলে আইন, ভারতবর্ষের আইন কি তাহলে পরিবর্তন হয়ে গেছে? সেটা অভিযোগ করছেন রাজ্যের একাংশের মানুষ। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো, নমস্কার, কোত্থেকে বলছেন? বলুন দাদা। বলছিলাম যে আমরা যে কি বলে এইভাবে যে ট্রাফিক বিভাগের ফাইন করতেছে, এই গরিব মানুষের থেকে ফাইন করছে। এডিসি যে নির্বাচন হয়েছে, এদের বিপ্লব যখন বিজেপি নেতৃত্ব তখন সেইগুলো তাদের নেতৃত্ব এইভাবে মিটিমিটি করতেছে, হাজার হাজার লোকের তোমাদের বিশ্বাস, তোমাদের কি এদের কি কোনো আসছে না? তারা কোনো নেতা মন্ত্রী নামে কোনো ফাইনিতে, এটা তো মুখ্যমন্ত্রী যেমন একটা ফান্ড করে নিচ্ছে, পরিবেশ ফান্ড, পরিবেশ বলার জন্য অনেক জায়গায় তারা চিন্তা করতেছে। আর যদি দেশের একটা প্রধানমন্ত্রী কোন উদ্যোগ নয়, লাখো লাখো মিটিং নিয়ে নির্বাচন সভাপতি দক্ষিণ আছে, যে কিনা চান্দরের অমিত শাহ চান্দরের সব গরিব মানুষ বানিয়েছে। এইভাবে ট্রাফিক ধরে দিলে পরিবেশ টাকা রাখতেছে, একটা লোক সারাদিন বুঝিতে কষ্ট নিয়ে একটা মুখ সমস্যা দেয় না, এইভাবে ট্রাফিক আইন করে রাখতেছে। এইখানে মুখ্যমন্ত্রী দূরত্ব রাখতে হবে, এইখানে দূরত্ব শুধু গরিবের ছেড়ে রাখতে হবে। যারা তো যে ইস্টার্ন জেনারেল লকডাউন জেনারেল তারা তো মনে করে 2 নম্বর ঠিক আছে, তারা 2 বছর লকডাউন দর্শক করবো, কিন্তু গরিব তেমন করবো। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা বললেন 2 বছর লকডাউন দিল, নেতারার, মন্ত্রীরার, মুখ্যমন্ত্রীরা, প্রধানমন্ত্রীর অসুবিধা হবে না, ওনাদের তো একটা ফান্ড রয়েছে, টাকা রয়েছে, ওনারা চলতে পারবেন। কিন্তু সাধারণ মানুষরা কিভাবে চলবেন দাদা প্রশ্ন করলেন। পাশাপাশি রয়েছে বেসরকারি যে স্কুলগুলো রয়েছে, তার প্রতি সরকারের কোনো ধরনের আলোকপাত নেই। গার্জিয়ানদের কাছ থেকে 3 মাসের টাকা নিয়ে নিচ্ছেন, কারণ ওনারা জানেন যে কোনো সময় লকডাউন হতে পারে, গার্জিয়ানরাও দিয়ে দিচ্ছেন। চিন্তা করুন, এই বেসরকারি স্কুলগুলো আমাদের ত্রিপুরা রাজ্যে গার্জিয়ানদের পয়সা লুটে পুটে খাচ্ছে বলে গার্জিয়ানরা অভিযোগ করছেন। সেখানে সরকারের কোনো ধরনের কর্ণপাত নেই। অনেকে আবার বলেন সরকারের সঙ্গে তাদের একটা মিলিঝুলি আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। গার্জিয়ানরা বলছেন আমাদের কাছে ফোন করে করে যে আমাদের ছেলে মেয়েরা স্কুলে যে যাচ্ছে না, কিন্তু ওনারা ফাইন নিয়ে, মানে ওনারা অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছেন। আমরা যখন স্কুলে যাই তখন ওনারা আমাদেরকে বলেন অনলাইনে ক্লাস হবে। আরে ভাই, অনলাইনে যে ক্লাস হবে, ক্লাস যারা নার্সারি স্টুডেন্ট তারা অনলাইন কি বুঝবে? নার্সারি স্টুডেন্টরা কি অনলাইনে পড়াশোনা করতে পারবে?
পরীক্ষা হলে তো মা বাবারই তো সেখানটায় গিয়ে রেজাল্টে মানে মা বাবারই গিয়ে পরীক্ষা দেবে। তো আপনারা মানুষের কাছ থেকে এইভাবে টাকা নিচ্ছেন এবং সরকার সেগুলোকে দেখে দেখে প্রশ্রয় দিচ্ছেন। গার্জিয়ানরা অভিযোগ করছেন মানুষদেরকে, রাজ্যের মানুষদেরকে শাখের করাতের মতো একবার এদিক একবার ওই দিক পিষে পিষে মারা হচ্ছে, যেটা অভিযোগ করছেন সাধারণ মানুষরা আমাদের রাজ্যের। কিন্তু একটা দিন হবে মানুষ সেই প্রতিবাদ যে ভাষা রয়েছে সেটা ধীরে ধীরে করতে শুরু করেছে এবং এই সকল ট্রাফিক যারা মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, যে সকল স্কুলরা বেসরকারি স্কুল মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন, একদিন মানুষ জড়ো হবেন, প্রতিবাদে রাস্তায় নামবেন। আমরা সাংবাদিকরা তখন সেগুলোকে তুলে ধরব এবং আপনাদের উদ্দেশ্যে সেগুলোকে নিয়ে আলোচনাও করব। কারণ মানুষের ধৈর্যের একটা সীমা রয়েছে। যেভাবে পারবেন মানুষের উপর মানে অত্যাচার করবেন সেটা কোনোভাবেই মানা যায় না। আইন যদি সমান হয় তাহলে নেতাদের, মন্ত্রীদের, মুখ্যমন্ত্রীদের, প্রধানমন্ত্রীদের, স্বরাষ্ট্রমন্ত্রীদের সেম আইন হতে হবে, সেম ফাইন করতে হবে ওনাদেরকেও। শুধু সাধারণ মানুষদেরকেই ফাইন করা? ভারতবর্ষের আইন কি তাহলে দুভাগে বিভক্ত রয়েছে? রাজনৈতিক নেতা মন্ত্রী বা বিরোধী দলের নেতা মন্ত্রী, শাসক দলের নেতা মন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের জন্য আরেকটা বিধান রয়েছে। মানুষ প্রশ্ন করছেন। কিন্তু একটা দিন আসবে এই সকল ট্রাফিকরা যারা বর্তমান সরকারের লেজুর ভিত্তি করছেন বলে একাংশের মানুষ অভিযোগ করছেন, একদিন উনারা রাজ্যের মানুষের প্রতিবাদের সামনে উনাদের পড়তে হবে। তখন উনারা কি করেন সেটা ছবি আকারে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। কারণ গণতন্ত্র বলুন, যা কিছু বলুন, তার উপরে রয়েছে মানুষ। মানুষ সবকিছু সৃষ্টি করে এবং মানুষই হচ্ছে সৃষ্টিকর্তা, আমি মনে করি। মানুষ যখন প্রতিবাদে মুখর হবে এবং এই সকল অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলবে, তখন এই সকল ট্রাফিকরা রাস্তায় থাকবে না। রাস্তায় ডিউটি করতে আসলে ভয় পাবে যে আমি কি রাস্তায় যাব ডিউটি করতে। এত মানুষ দেখুন দর্শক বন্ধুরা, এই এডিসি নির্বাচনকে সামনে রেখে কোথায় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে এখানটা বলুন তো আপনারা। দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা মহাশয়, ওনারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছেন। এগুলো কি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন বলা হয় বলুন তো দর্শক বন্ধুরা? সেন্ট্রালে তো ওনাদের সরকার রয়েছে, ওনাদের সরকারের গাইডলাইন রয়েছে। তাহলে ওনারা যদি না মানেন তাহলে সাধারণ মানুষের উপর কেন এসব অত্যাচার? তাহলে কি তার জন্য আজকে আমার এই আলোচনার নাম দিয়েছি কেন্দ্রীয় স্বাস্থ্য বিধিনিষেধ শুধুমাত্র কি সাধারণ মানুষের জন্য? এবং আপনাদের প্রতিক্রিয়া আমি নিচ্ছি। অনেক কিছু বললাম, আপনারা বুঝতে পেরেছেন আমার আজকে আলোচনার উদ্দেশ্য। আপনারা এবার আপনাদের বক্তব্যগুলো তুলে ধরবেন দর্শক বন্ধুরা। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছিলেন? আমি গোকুলনগর থেকে বলছিলাম। গোকুলনগর থেকে বলছিলেন, বলুন দাদা কি বলবেন? আমি বলতে চাই ওই গোকুলনগর একটা ফার্স্ট ব্যাটালিয়ন টিএসআর ক্যাম্পের ভিতরে 1 নম্বর ভিতরে একটা স্কুল আছে, তার ভিতরে দুই বন্ধু, 2 প্রাইমারি স্কুল। তো স্কুলের মধ্যে বাচ্চারা পড়াশোনা করছে, ছোট বাচ্চারা নার্সারিতে। তো লকডাউনের আগে পড়াশোনা বন্ধ হয়েছিল। তো এটার মধ্যে বেতন ভিত্তিক পড়াশোনা হয়। তো স্যার লকডাউনের মধ্যে তো বাচ্চারা কোনো কিছু পারে না, বুঝে না, নিজের নাম পর্যন্ত লিখতে পারে না। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন বলেন যে গোকুলনগর যে ফার্স্ট গেট রয়েছে তার মধ্যে তার ভেতরে একটা স্কুল রয়েছে, নার্সারি বাচ্চাদের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে লকডাউনের মধ্যে পড়াশোনা করিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। বেসরকারি স্কুলের এই ধরনের উদ্ধত্তপনা আমরা কিন্তু লক্ষ্য করি, কিন্তু সরকার কি এক অজানা কারণে কোনো ধরনের হস্তক্ষেপ করেন না বলে গার্জিয়ানরা অভিযোগ করেন আমাদের কাছে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার, বলুন দাদা। নির্বাচনের সময় আমাদের তাদের রাজ্য নেতৃত্ব মানে মাস্ক কি জিনিস তো নেই, আর ডিস্টেন্স কি জিনিস নেই। বিশেষ করে আমাদের যে যিনি মানে প্রধান মুখ্যমন্ত্রী, উনি এডিসি নির্বাচনে কতদিন জনসভা করলেন, কত মানুষের সাথে ঘোরাফেরা করলেন, করার পর যেদিন এডিসি নির্বাচন শেষ সেদিন তিনি উনি জানিয়ে দিলেন আমার করোনা ভাইরাস বলে উনি ভয় পেয়ে গেলেন। আর এরপরের দিন আমাদের অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন উনি বলে দিলেন আমার করোনা ভাইরাস। তো তারাই তো
করোনা ভাইরাস ছড়ালেন এই রাজ্যে, ছড়িয়ে এখন তারা ঘরে ঢুকে গেলেন। মুখ্যমন্ত্রীর জন্য 4 জন ডাক্তার, 4 জন নার্স। আর আমাদের রাজ্যের যে হাসপাতালগুলি মানে প্রতি 100 জনে মনে হয় না একজন ডাক্তার বা নার্স আছে। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেকে রাজ্যের মানুষরা আশা করেছিলেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট মনের মানুষ এবং ওনার মধ্যে একটা ট্রান্সপারেন্সি রাজ্যের মানুষরা দেখতে পেয়েছেন। আজকে রাজ্যের মানুষরা খুশি হতেন যদিও উনি আমাদের একমাত্র হাসপাতাল জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতেন। অনেক কোভিড পেশেন্ট যারা পজিটিভ হয়েছেন ওনারা আইসোলেশনে গেছেন, হাসপাতালে গেছেন বা নির্দিষ্ট স্থানে গেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীকে আলাদাভাবে আইসোলেট করে ডাক্তারদেরকে বা নার্সদেরকে ডেপুটেশনের মাধ্যমে ওনাকে ট্রিটমেন্ট করানো হচ্ছে। আমার ব্যক্তিগত প্রশ্ন, এটা আমার নিজের প্রশ্ন, রাজ্যের মানুষের কথা বলবো না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এটা মনে রাখবেন, মাথায় রাখবেন, রাজ্যের মানুষের আশীর্বাদ পেয়ে কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আজকে আপনি কোভিড পজিটিভ আপনি হয়েছেন, আমরা চাই আপনি সুস্থ হয়ে উঠুন, আপনি আবার আপনার কাজে যোগদান করুন, ভগবান আপনাকে মঙ্গল করুন, সেই প্রার্থনা আমি করি। কিন্তু পাশাপাশি দুঃখ এটা পেয়েছি, আপনার থেকে কিন্তু রাজ্যের মানুষ এটা কখনোই আশা করেনি। আপনি যদি সবার সঙ্গে গিয়ে যদি ট্রিটমেন্ট নিতেন, রাজ্যের মানুষ আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করতেন, কিন্তু আপনি সেই পথে হাঁটেননি। আমি ব্যক্তিগতভাবে, সেটা আমার ব্যক্তিগত মতামত আমি দিলাম, আমিও আশা করেছিলাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উদার মনের মানুষ, উনি যেভাবে মানুষের জন্য ছুটে যান যেটা আমরা দেখি, তো সেটা আরো বিশ্বাসটা আরো জন্মাতো যদি উনি সবার সঙ্গে একসঙ্গে মিলে ট্রিটমেন্ট নিতেন। আজ উনি মুখ্যমন্ত্রী, সে ক্ষমতা বলে উনি 4 জন ডাক্তার, 4 জন নার্স, বাকি মেডিকেল ফ্যাসিলিটি বাড়িতেই নিয়েছেন। তো সেটা আমি মনে করি যদি আপনি সেটা আমাদের রাজ্যের যারা আমাদের রাজ্যের যে হাসপাতাল রয়েছে বা নির্দিষ্ট যে জায়গায় রয়েছে সেখানে যদি আপনি ট্রিটমেন্ট নিতেন সবার সঙ্গে মিলে, তাহলে আপনি রাজা বলে গণ্য হতেন। যাদের পয়সা আছে তারা তো বাইরে গিয়েও ট্রিটমেন্ট করতে পারে বা করাতে পারে, কিন্তু আপনি তো রাজা। তো আপনি রাজা হয়ে আপনি বাড়িতে এইভাবে নিজেকে আলাদা করে ট্রিটমেন্ট করাচ্ছেন। আপনি কি একবার চিন্তা করছেন না আমাদের রাজ্যে পজিটিভ সংখ্যা দিন দিন বাড়ছে, তারা চিকিৎসা করছে হাসপাতালে আর আপনি চিকিৎসা করছেন বাড়িতে বসে? আপনার জন্য নিশ্চয়ই খাওয়া দাওয়া যা যা রয়েছে সবগুলো আপনাকে প্রোভাইড করা হচ্ছে, সব সময় ডাক্তার আপনাকে দেখছেন, আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন, রেস্টে রয়েছেন। কিন্তু সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে অনুরোধ আমার ছিল বা আমি করতাম আপনাকে, যদি আপনাকে সামনাসামনি পেতাম, কিন্তু আমার তো সৌভাগ্য নেই আপনার সঙ্গে সামনাসামনি হওয়া, কিন্তু আপনি আপনার যে বরাপ্পান রয়েছে সেটা আরো বেশি মানুষের কাছে প্রস্ফুটিত হতো যদি আপনি পজিটিভ যখন আপনি হয়েছেন আপনি বাড়িতে না থেকে সবার সঙ্গে মিলে যদি আপনি ট্রিটমেন্ট নিতেন, তাহলে আপনার উদার মানসিকতার পরিচয় রাজ্যের মানুষ আবারও পেতেন। যাই হোক, সেটা আপনি যেটা ভালো বুঝেছেন সেটা আপনি করেছেন, কিন্তু আমাদের একটা অধিকার রয়েছে আপনার প্রতি, কারণ আপনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই অধিকারের নিরিখে এই কথাটুকু আমি এখানে বললাম। আমার প্রয়োজন ছিল না এটা বলার, তবে একজন সঞ্চালক হিসাবে নয়, রাজ্যের একজন সাধারণ মানুষ হিসাবে আমার এটা মনে হয়েছিল যে আপনি একজন রাজা, একজন মুখ্যমন্ত্রী। তো সেই মুখ্যমন্ত্রী যদি প্রজাদের সঙ্গে একসঙ্গে বসে খেতে পারেন, আমরা প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে দেখি উনি বিভিন্ন বাড়িতে যান, বিভিন্ন প্রত্যন্তে যান, একসঙ্গে বসে উনি খাচ্ছেন, একসঙ্গে বসে উনি কথা বলছেন, কিন্তু চিকিৎসার বিষয়ে আপনি আলাদা আইসোলেশনে গেছেন। সবার সঙ্গে যদি আপনি ট্রিটমেন্ট নিতেন তাহলে রাজ্যের মানুষ অনেক বেশি আনন্দ পেতেন এবং আপনার প্রতি বিশ্বাস বা কনফিডেন্স লেভেল আরও অনেকখানি
রাজ্যের মানুষের বাড়ত বলে আমি ব্যক্তিগতভাবে রাজীব সেটা মনে করি। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? আমি রাস্তামাথা থেকে বলছি। রানীবাজার থেকে বলছেন, বলুন দাদা। রানীবাজার না, রাস্তার মাথা ফার্স্ট ব্যাটালিয়ন। আচ্ছা, রাস্তার মাথা ফার্স্ট ব্যাটালিয়নের সামনে থেকে বলছেন, বলুন দাদা। হ্যাঁ স্যার, ওই স্কুলের মধ্যে যে ছোট বাচ্চারা একটা নার্সারি স্কুল আছে বীরবন্ধু, শুনেছি, আমি শুনেছি, ধন্যবাদ আপনাকে, আমি শুনেছি। সেখানে স্কুলের ভেতরে জানি না প্রশাসন আমাদের কথা শুনবে কিনা, বা শিক্ষা দপ্তর আমাদের কথা বা আপনার কথা শুনবে কিনা, কিন্তু ওনারা শুনুক আর না শুনুক, আপনার বক্তব্য তো আপনি তুলেছেন। আপনি বলেছেন টিএসআর ফার্স্ট ব্যাটালিয়নের ভেতরে যে স্কুল রয়েছে তারা অন্যায়ভাবে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে, এই করোনা কালও আগেও নিয়েছে, এখনো নিচ্ছে বলে আপনি বা অনেক আরেকজনও ফোন করে জানিয়েছিলেন। আমি জানি না শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার আপনাদের বক্তব্যগুলো শুনবে কিনা, কিন্তু আমার তো কর্তব্য হচ্ছে আপনাদের বক্তব্যগুলো তুলে ধরা এবং রাজ্য সরকারের নজরে নিয়ে যাওয়া। কিন্তু এটা বাস্তব আমি বলতে পারি, এই সকল বেসরকারি স্কুলগুলো যেভাবে রাজ্যের গার্জিয়ানদেরকে টুপি পরাচ্ছে বলে আপনারা অভিযোগ করছেন, সেটা কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের কথা যৌক্তিকতা রয়েছে। কিন্তু সেই জায়গায় রাজ্য সরকার কেন চুপ রয়েছেন বা রাজ্য সরকার কেন চুপ রয়েছে, তার পেছনে কি কারণ রয়েছে সেটা রাজীবের জানা নেই। কিন্তু আপনারা মোক্ষম, আপনারা সব জানেন, আপনাদেরকে আমি আর কি খোলাসা করে বলবো। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? কাশীপুর থেকে বলছেন দাদা, বলুন। এই যে করোনা মুখ্যমন্ত্রী তো আগেই করোনা একটা দিয়েছিলেন, গত ইয়েতে। আজকে তো করোনা হয়েছে কি জানেন, করোনা হয়েছে যে আমার টাকা নাই, এখন টাকা নাই, টাকা মনে কমে গেছে গা, সেই কারণে আবার লকডাউন আছে। এবং পুলিশ ডিপার্টমেন্ট এই ট্রাফিক কি করতে জানেন, সন্ধ্যার সময় তাদের কাছ থেকে টাকাটা গনে কত টাকা রুগী দিতে, কত টাকা কি পাইছে। এই ট্রাফিকটি তো বামফ্রন্টের মধ্যে ট্রাফিক, কারণ এর যন্ত্রণা বামফ্রন্টটা শেষ হয়ে যায়। কারণ সবসময় তারা কি করে, গাড়ি ধরতে হলে 2000, 1000, 500, 200 এবং 200 টাকা না দিলে কেস। সন্ধ্যার সময় তাদের একটা হিসাব হয় যে কত টাকা পাইছে, কত টাকা পাঠিয়ে দিতে হয় এবং কত টাকা মূল্য দিতে হয়, এটা তাদের এবং তারা ভাগ করে নেয়। আর এখানে যেহেতু করোনা রয়েছে, গরিব মানুষ তো শেষ। এবং মুখ্যমন্ত্রী এতদিন একবার যে টাকাটা তাদের ফান্ডে পড়ছিল ওই টাকাটা শেষ হয়েছে। আজকে এডিসি নির্বাচনটা শেষ। সেই কারণে আবার যেহেতু এই যে নামের পৌরসভা নির্বাচন হয়েছে, এই পৌরসভা নির্বাচনের জন্য এই টাকাটা আবার দূরে হতেছে। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনারা বলতেই পারেন সরকারের রাজকোষ খালি হয়ে গেছে, এডিসি নির্বাচন শেষ, আগামী পুর এবং নিগম নির্বাচনে পয়সার দরকার, তার জন্য রাজ্য সরকারের এই ধরনের পলিসি, মানুষের পকেট কিভাবে কাটা যায়, মানুষকে কিভাবে হয়রানিতে রাখা যায়, তার জন্যই ট্রাফিককে লাগানো হয়েছে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? ইন্দ্রনগর জগৎপুর থেকে বলছেন, বলুন। তার আসল কথা হচ্ছে তারা ডাবল ইঞ্জিন বলে তারা এসেছিল। এখন তাদের অর্থনৈতিক সংকট হয়ে গেছে এবং করোনা মিউনিসিপালিটি ইলেকশন হবে না, এখন এডিসি হয়ে গেছে। তো স্যার এরপরে কোনো মিউনিসিপালিটি করোনার জন্য হবে না, এতটুকু বললাম স্যার। নমস্কার। ধন্যবাদ, আপনার অসংখ্য ধন্যবাদ। দাদা বলেছে কোনো মতো এডিসি নির্বাচনটা হয়েছে, এই করোনার জন্য আবার দেখা যাবে যে নিগম নির্বাচন বা পুর নির্বাচন হবে না। কিন্তু এটা আমি দেখি যে নির্বাচন যেসব জায়গায় রয়েছে সেই সব জায়গায় করোনা থাকে না। আবার যখন ভোট দানে কেউ যায় সেই জায়গায় স্যানিটাইজার ব্যবহার করা হয়, মাস্ক ব্যবহার করা হয়, সোশ্যাল ডিস্টেন্স ব্যবহার করা হয়। তো আমার মাঝে মধ্যে আমি চিন্তা করি যে যখন এতগুলো জনসমাবেশ হচ্ছে, এই তৃণমূলের এত বড় বড় জনসমাবেশ, বামফ্রন্টের এত বড় বড় জনসমাবেশ, কংগ্রেসের এত বড় বড় জনসমাবেশ, সেখানে কোনো সোশ্যাল ডিস্টেন্সের কোনো বাড়াই নেই। কিন্তু ওনারা যখন আবার ভোট দিতে যাচ্ছেন, সেখানে ভোট কেন্দ্রে মাস্ক বিতরণ করা হচ্ছে, স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করা হচ্ছে। এটা কি অদ্ভুত ব্যাপার। অনেকে আবার বলেন, আমি দেখেছি বিভিন্ন জায়গায় যে জনসমাবেশগুলোতে
নাকি করোনা থাকে না? সেখানে করোনা থাকে না, সেখানে যা হওয়ার হয়েছে। এখন ভূত কেন্দ্রে এসে ভোট দেওয়ার সময় সেগুলোকে আবার স্যানিটাইজ করে নিজেদেরকে সিকিউর করে রাখা। তো এটাই মাঝে মাঝে আমি চিন্তা করি, এতগুলো নির্বাচন যাচ্ছে, এত বড় বড় র্যালি, এত বড় বড় সভা, এত বড় বড় জনসমাবেশ, সেখানে করোনা কোথায়? আর করোনা আসে যখন ভোট কেন্দ্রে, যখন কেউ ভোট দিতে যায় সেখানেই সোশ্যাল ডিস্টেন্স, সেখানেই মাস্ক, সেখানেই স্যানিটাইজার। এই এত বড় রহস্যটা কি রয়েছে এর পেছনে আমি এখনো পর্যন্ত সেটাকে ক্লারিফাই করতে পারিনি। নিজেকে নিজে যখন প্রশ্ন করি তখন তার উত্তর আমি পাই না। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যাঁ দাদা, আমি সাবরুম থেকে বলছি। সাবরুম থেকে বলছেন, বলুন দাদা। আমার একটাই মাত্র প্রশ্ন, প্রথম যখন আমরা দেখলাম করোনা পজিটিভ যখন আসে, তখন ওই পজিটিভ রোগী একটা চেইন আছে, চেইনটা পুরাটাই হোম কোয়ারেন্টাইন রাখে। তো এখন আমার প্রশ্ন হলো যে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী দুজনে করোনা আক্রান্ত, এখন তার চেইনটা কিভাবে আটকে হবে? কিভাবে চেইনকে কন্ট্রোল করা হবে? এত এত জনসমাবেশ আপনি দেখতে পাচ্ছেন দাদা, আপনি দেখুন স্ক্রিনে আছে, এত এত মানুষ। সেদিন সূর্যমণি নগরে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়াল, ওনাদের যে আইডিওলজি রয়েছে, ওনাদের মর্মর মূর্তি সেখানে আবরণ উন্মোচন করা হয়েছে দীনদয়াল উপাধ্যায়ের এবং শ্যামাপ্রসাদ মুখার্জির। আপনারা দেখতে পাচ্ছেন কত শত মানুষ সেখানে ছিলেন। এটা বাদই দিলাম, এডিসি নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী এবং যারা যারা এখানে ছিলেন চষে বেরিয়েছেন বিভিন্ন জায়গায়। তো সেই নেটওয়ার্ক বা সেই চেইনকে আপনি কিভাবে আটকাবেন দাদা? যেহেতু আপনি প্রশ্নটা আপনি যেহেতু আমাকে প্রশ্নটা করলেন, তাই আমি দাদা উত্তরটা দিলাম। বলুন। তার জন্য আমি মনে করি পুরা দায়ী মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী। এখন কি করে তারা সাধারণ মানুষের উপর বিভিন্ন ধরনের, এই যে এটা আমি বলবো একটা পুলিশ দিয়ে একটা মাফিয়াগিরি করা। আপনি কি মনে দাদা, আপনার কি মনে হচ্ছে রাজ্যের একাংশ পুলিশ বা একাংশ ট্রাফিক তারা মাফিয়ার মতন ব্যবহার করছে রাজ্যের মানুষের উপর? কি বলবেন? অবশ্যই। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা ফোন করে বললেন আমার প্রশ্নের প্রতি উত্তরে যে রাজ্যের কিছু পুলিশ এবং রাজ্যের কিছু ট্রাফিক ওনারা নিজেদেরকে মাফিয়া মতো আচরণ করে মানুষদেরকে পরিশান করে চলছেন। কিন্তু ওই সকল ট্রাফিক, ওই সকল পুলিশরা ভুলে গেছেন ডান্ডা দিয়ে ঠান্ডা করার মানুষ আমাদের ভারতের মানুষরা নন বা ত্রিপুরার মানুষরা নন, ইংরেজরা। আমি বারবার বলি না, সেই রেফারেন্সই টানি আমি। কত ডান্ডা দিয়ে ঠান্ডা করার চেষ্টা করেছে মানুষদেরকে, কিন্তু ভারতবর্ষ স্বাধীন ঠিকই হয়েছে। এই সকল পুলিশ অফিসাররা বা এই সকল ট্রাফিক আধিকারিকরা যারা এইভাবে রাস্তায় দাঁড়িয়ে অন্যায় করছে বলে আপনারা অভিযোগ করছেন, যেদিন আপনারা প্রতিবাদে মুখর হবেন তখন কিন্তু ওনারা লেজ গুটিয়ে পালাবেন। শুধু বাকি রয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের প্রতিবাদ। যতদিন আপনারা সেগুলোকে মেনে চলবেন, ওনাদের অন্যায় আবদারগুলোকে আপনারা সাপোর্ট করবেন, ততদিন কিন্তু তারা আপনাদের উপর অত্যাচার করবেই করবে। কিন্তু আপনারা যদি গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি তার প্রতিবাদ করেন, মাঠে নামেন যে এগুলো অন্যায়, যদি তোমাদের ক্ষমতা থাকে, সাহস থাকে, তাহলে আইন সবার জন্য সমান করো, তাদেরকেও পাকড়াও করো যারা এইভাবে মাস্ক ছাড়া, সোশ্যাল ডিস্টেন্স ছাড়া এগুলো করছে, তাদেরকেও পাকড়াও করো। যখন এইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আইনকে মান্যতা দিয়ে যখন আপনারাও প্রতিবাদে নামবেন, দেখবেন এই সকল ট্রাফিকরা লেজ গুটিয়ে পালাবার জায়গা পাবে না। শুধু বাকি রয়েছে আপনাদের প্রতিবাদ। প্রতিবাদ ছাড়া সহজে কোনো কিছু আদায় করা যায় না দর্শক বন্ধুরা, যেটা আমি মনে করি। আমার দুঃখ লেগেছিল যখন লকডাউনের সময় বয়স্ক মানুষ থেকে শুরু করে নারী, বাচ্চা যেভাবে পিটিয়েছে আমাদের রাজ্যের পুলিশরা আমাদের এই সকল মানুষদের। রাজ্যের মানুষ এটা ভুলে যাবে না কখনো, আমি মনে করি। গত বছরের লকডাউনের সময় সারা ভারতবর্ষের মতন আমাদের রাজ্যেও
এই লকডাউনকে সামনে রেখে যেভাবে চরম অত্যাচার পুলিশ করেছিল আমাদের রাজ্যের মানুষের উপর, সেটা আপনারা ভুলে গেছেন? সেটা ভুলে গেছেন দর্শক বন্ধুরা, বলুন তো একবার। আমি বিশ্বাস করি আপনারা ভুলেননি। তার হিসেব আপনারা আপনাদের খাতায় তুলে রেখেছেন। একজন বয়স্ক মানুষ গ্যাস আনতে গেছেন, তাকে পর্যন্ত রাস্তায় ফেলে বেধড়ক আমার সামনে পেটানো হয়েছে। পুলিশ যখনই কিছু করে ডান্ডা দিয়ে ঠান্ডা করার চেষ্টা করে, তখনও দুঃখ লেগেছিল দর্শক বন্ধুরা। আবার কথা প্রসঙ্গে বলতে আমার কি করব বলুন। 10,323 জন যখন আন্দোলনরত ছিলেন উচ্ছেদের সময়, ওনাদেরকে ত্রিপুরা রাজ্যের পুলিশরা যেভাবে বেধড়কভাবে পিটিয়েছেন, সেটা ত্রিপুরার ইতিহাসে, আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আমি রাজীব মনে করি। আমি জানি শক্তি প্রয়োগ করলে কখনই সমস্যার সমাধান হয় না। সন্ত্রাস করে সন্ত্রাসকে দমানো যায় না, শক্তি প্রয়োগ করে শক্তিকে দমানো যায় না। আলোচনার মাধ্যমে অনেক কিছু হতে পারত, কিন্তু না, রাজ্যের মানুষরা হাওয়ায় ভেসে এসেছে, তাদেরকে এবার পেটো। কারণ আপনারা তো হাওয়ায় ভেসে এসেছেন, তো যারা হাওয়ায় আপনারা ভেসে এসেছেন, তো আপনাদেরকে তো মারা হবেই। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার দাদা, আমি আলোচনা করতে বলছি। বলুন দাদা। আমার বলার বিষয়টা হলো সিস্টেম, যে বা ধরেন যে আমাদের সংবিধান সম্পূর্ণ কিন্তু তারা চেঞ্জ করে নিয়েছে। 99% যদি আমি 100 দিই, 100 মধ্যে 99% তাদের হাতে তাদের সংবিধান তারা প্রয়োগ করতেছে এই বিজেপি পার্টি। 1% আমরা বাকি দিচ্ছে, 1% কোনটা বাকি দিচ্ছে, এই যে আপনার টেলিফোনে কথা কওয়ার শুধু এই সুযোগটাই তারা বাকি রাখছে। তারা কিন্তু সিস্টেমে। ধন্যবাদ আপনাকে দাদা। একটা কথা ভালো বললেন যে বর্তমান দল বিজেপি দল ভারতের সংবিধানকে নাকি চেঞ্জ করে ফেলছেন। এখন শুধু বাকি রয়েছে 1%, সেটা হচ্ছে আমাদের মতন যে টেলিফোনে আপনাদের সঙ্গে যে কথোপকথন হয় সেটাকে বন্ধ করে দেওয়া। কোন দিন শুনবেন রাজীব আর আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না। এমনও হতে পারে দাদা, যেটা আন্দাজ করলেন, আপনি গণদেবতা, আপনি রাজ্যের মানুষ, আপনি যথেষ্ট আপনার মধ্যে সেই ধরনের বুদ্ধি রয়েছে, তাই সেটাকে কাজে লাগিয়ে আপনি বলেছেন। কিন্তু এগুলো করে কখনোই সত্যকে আড়াল করা যাবে না। আমি বললাম না, শক্তি দিয়ে শক্তিকে আটকানো কখনোই সম্ভব নয়। আলোচনার মাধ্যমেই সবকিছু হতে পারে। যাক, যে বিষয়ে ছিলাম, আমার কাছে সময় আর বেশি নেই, 2 মিনিট রয়েছে, আপনাদের বক্তব্যগুলো নিয়ে নেই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দাদা, কোত্থেকে বলছিলেন? নমস্কার, আমি সাউথ ত্রিপুরা থেকে বলছেন। বলুন দাদা। বলছি কিছুক্ষণ আগে একটা মিছিল না সমাবেশের দেখালেন, সেখানে কিন্তু জিষ্ণুতা বর্মনের মুখে মাস্ক নেই, ওনাদের জন্য মাস্ক নেই, জনসাধারণের জন্য মাস্ক আছে। আর যে এখন যে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর করোনা হয়েছে বলছে, আমি তো মনে করবো যে সেটাও মিথ্যা কথা। এটা ইলেকশনে গেছে, বিভিন্ন সাংবাদিকদের সম্মুখীন হতে হবে, সেই জন্য উনি করোনা বলে সেটাকে দাবিয়ে রেখেছেন। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ দাদা। তো সুন্দর শুনতে পেলেন, একজন দাদা সাউথ ত্রিপুরা থেকে ফোন করলেন, উনি ওনার অভিমত ব্যক্ত করলেন। আমি আর সময় আমার কাছে বেশি নেই, 2-1টি ফোন নিয়ে নিচ্ছি। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছেন? নমস্কার দাদা। হ্যালো, নমস্কার ম্যাডাম, বলুন বলুন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি চেষ্টা করছেন, ফোনটা আপনার সঙ্গে আমার ডিসকানেক্ট হয়ে গেছে, যার জন্য আমি কথা বলতে পারিনি, ক্ষমা করবেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? ধন্যবাদ আপনাকে। একজন দাদা বলে, এখন তো চৈত্র মাস, রাজ্য সরকার তোলাতে ব্যস্ত,
হতে পারে আপনারা যেটা বলেন সেটাই সত্যি, কারণ আপনারা সচেতন, আপনাদের বক্তব্যই আমি সঠিক বলে মনে করি, কারণ কি আপনারা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। দর্শক বন্ধুরা, আমরা যে বিষয়টুকু নিয়ে আজকে আলোচনা করছি, যে কেন্দ্রীয় সরকারের যে স্বাস্থ্যবিধি রয়েছে বা নিয়ম রয়েছে, সেটাকে শুধু সাধারণ মানুষের জন্য। সর্বশেষ একটা ফোন নিচ্ছি। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? আমি একটা প্রশ্ন করতে চাই। করুন, প্রশ্ন করার, আপনি প্রশ্ন করুন, উত্তর দেওয়ার জন্য তো আমি তো আছি। আমরা তো স্টুডেন্ট, মানে আমাদের যে অক্ষণে যে পরিস্থিতি চলতেছে, করোনার যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে যদি ত্রিপুরা সরকার ভাবে নেয় যে আমরা পরীক্ষা দিতে গিয়ে যদি করোনা না হয়, ত্রিপুরা সরকার বলবে এমন একটা প্রশ্ন আমার আর কি, মানে ত্রিপুরা সরকার তোমার করোনা হলে ত্রিপুরা সরকার তার দায়িত্ব পড়ে হবে না, করোনা হবে না, এমন একটা পরিস্থিতি নিয়ে এসে আমরা এক্সামটা নিয়ে তারা। আমি বুঝতে পারিনি তোমার কথা ভাই, ভালো করে বলো। আমার প্রশ্ন হলো স্যার, যে আমরা যখন এক্সাম দিব, আমরা এক্সাম তো দিব, ঠিক আছে, আমরা ক্লাসে তো একজনে এক্সাম দেবো। ফর্ম ফিল আপ করেছো? তুমি কোন ইয়ারে আছো? ফার্স্ট ইয়ারে আছো? আমি এখন থার্ড ইয়ারে আছি। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে আছো? হ্যাঁ। তো ফর্ম ফিল আপ করেছো? ফর্ম তো আজকে ফিল আপ করে এলাম। ফর্ম আজকে ফিল আপ করেছো? যেখানটা ফিল আপ করেছো সেখানে কি সোশ্যাল ডিসটেন্স ছিল? সোশ্যাল ডিসটেন্স বলতে তো কিছুই নেই। সোশ্যাল ডিসটেন্স বলতে তো কিছু নেই, প্লাস ওখানে মাস্কও পরার মতো আমাদের স্টুডেন্ট অনেকেই মাস্ক পরেছে, অনেকে মাস্কই পরেনি। আচ্ছা, এটা তো আজকের ঘটনা, তুমি বললে আজকে আমি জানি তো, তাই তোমাকে বললাম। তো তুমি আমাকে বলছো যে রাজ্য সরকার দায়িত্ব নিতে, রাজ্য সরকারকে দায়িত্ব নিতে পারবে তোমার কাছে, তোমার পরীক্ষা নেওয়ার জন্য? রাজ্য সরকারের কি সেই মানসিকতা রয়েছে? আমাদের যে করোনা, হ্যাঁ, করোনাটা এটা যাতে রাজ্য সরকার তারা দায়িত্ব নেই, আমাদের করোনা হবে না, তারা দায়িত্ব নেই, এমন ভাবে একটা কোনো একটা পরিস্থিতি করে দেখ যাতে আমাদের করোনা হয়তো না, আর যদি হয় তারা দায়বদ্ধ। আমরা এক্সাম দিতে গিয়ে, ঠিক আছে, তোমার কাছে একটা প্রশ্ন করি। তুমি আমাকে বলেছো, তোমাকে আমি উত্তর দিয়েছি, তুমি কি পরীক্ষা দিতে রাজি আছো? পরীক্ষা দিতে রাজি আছি, কিন্তু এখন যে সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন হচ্ছে না। মানে সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন যদি হয় তাহলে তুমি পরীক্ষা দিতে রাজি আছো? একদম একদম একদম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ ফোন নিলাম তোমার, একজন ছোট ভাই ফোন করলো যে সে ফার্স্ট ইয়ারে পড়ে, পরীক্ষা দেওয়ার জন্য সে তৈরি, সরকার যদি ব্যবস্থা করে দেয় সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে, সে পরীক্ষা দিতে রাজি রয়েছে। কিন্তু আমাদের কাছে খবর রয়েছে 2-3 দিন ধরে অনার্সের এবং যারা নর্মাল ওয়েতে যারা পরীক্ষা দিচ্ছেন, তারার ফর্ম আজকে, গতকালকে এবং তার আগের দিন গেছে, এবং আমাদের কাছে ছবি রয়েছে, সেখানে সোশ্যাল ডিস্টেন্সের কোনো কিছু মান্যতা নেই। কিন্তু মানুষ টাকা দিচ্ছেন এবং রেজিস্ট্রেশন নিচ্ছেন পরীক্ষা দেওয়ার জন্য। সে ফোন করে বলল, রাজ্য সরকার কি আমাদের দায়িত্ব নেবে? এইভাবে করোনাকে নিয়ে আমরা কিভাবে পরীক্ষা দেব? সে রাজ্য সরকারের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে আপনারা কি পারবেন আমরা যাতে পরীক্ষা দিতে পারি তার জন্য ব্যবস্থা নিতে? সে ফোন করে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলো কোনো না কোনোভাবে। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টুকু নিয়েছিলাম, যে রাজ্য সরকার বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা বা নেত্রীরা যারা রয়েছেন, এই এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় ওনারা জনসমাবেশ করেছেন। সেখানে স্বাস্থ্যবিধির কোনো ধরনের তোয়াক্কা করা হয়নি। কিন্তু আজ সময় এসেছে রাজ্যের সাধারণ মানুষদেরকে নাকাল করার জন্য। রাস্তায় মানুষদেরকে দাঁড় করিয়ে ফাইন নেওয়া হচ্ছে, ট্রাফিকরা রাস্তায় দাঁড়িয়ে মানুষরা অভিযোগ করছেন মাফিয়ার মতো ব্যবহার করছেন। মানুষরা এও প্রশ্ন করছেন যে আইন কি তাহলে ভারতবর্ষের দুভাগে বিভক্ত হয়ে গেছে? নেতা মন্ত্রীদের জন্য বা রাজনৈতিক সমাবেশের জন্য এক ধরনের আইন, আর সাধারণ মানুষের জন্য এক ধরনের আইন। আজকে 17 এপ্রিল জনজাগরণ সভা করা হবে, বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বিজেপির মুখপাত্র ঘোষণা করেছেন, বা বিজেপি দলের কর্তব্যরত যারা সংগঠকরা যারা রয়েছেন ওনারা ঘোষণা করেছেন আগামী 17 তারিখ রাজ্যের প্রায় 100টি জায়গায় ওনারা জনজাগরণ সভা করবেন বামফ্রন্টের নৃশংসতার বিরুদ্ধে গিয়ে। তাহলে এটা কি কোনো না কোনোভাবে কেন্দ্রীয় সরকারের যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলোকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখানো হচ্ছে?
সেটা নিয়ে আজকে ছিল আমার আলোচনা। আপনারা রাজ্যের বিভিন্ন মানুষ আপনাদের বক্তব্য রেখেছেন এবং আপনাদের বক্তব্যগুলো আপনারা তুলে ধরেছেন। কিন্তু আমি রাজীব যাওয়ার আগে এটাই বলতে চাই, আপনারা যারা রাজ্যের মানুষরা রয়েছেন মাস্ক অবশ্যই পরিধান করবেন, সোশ্যাল ডিস্টেন্স যতটুকু পারেন সেটাকে মেনটেন করবেন। বাজারে যাবেন, বাজার থেকে এসে স্যানিটাইজার দিয়ে হাত ধোবেন, সাবান দিয়ে হাত ধোবেন, নিজে স্যানিটাইজড হবেন, নিজে বাঁচবেন, নিজের পরিবারকে বাঁচাবেন এবং আপনার এলাকাকে বাঁচাবেন। নিজে সংযত থাকবেন এবং রাস্তায় যদি কোনো ধরনের উপদ্রব হয়, সরকারি যদি কোনো উপদ্রব হয়, অন্যায়ভাবে যদি আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়, তার জন্য কিন্তু আইনকে মান্যতা দিয়ে, আমাদের সংবিধানকে মান্যতা দিয়ে প্রতিবাদ কিন্তু অবশ্যই করবেন। প্রতিবাদ যদি আপনারা না করেন তাহলে এই দুর্ভোগ আপনাদেরকে আরও পোহাতে হবে বলে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি। কারণ গণতন্ত্রে মানুষের একটা অধিকার রয়েছে, আমাদের যে মৌলিক অধিকার রয়েছে সেটা কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এখনো পর্যন্ত। সেই মৌলিক অধিকার থেকে কিন্তু আপনারা নিজেদেরকে দূরে ঠেলে নেবেন না এবং সব কিছু অনায়াসে মেনে নেবেন না, প্রশ্ন করবেন। সেটাই থাকবে আপনাদের কাছে একজন ক্ষুদ্র সঞ্চালক, একজন ক্ষুদ্র সাংবাদিক হিসাবে আপনাদেরকে বলা। কারণ আমাদের কাজ হচ্ছে সমাজকে সচেতন করা, সমাজের উদ্দেশ্যে আপনাদের সারা রাজ্যের মানুষরা যারা রয়েছেন সমাজবদ্ধ মানুষ, আমরা আপনাদের বক্তব্য নিয়ে আলোচনা করা, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা। আমার কথায় যদি একজনও সচেতন হন আমি মনে করি সেটাই আমার সার্থকতা। দর্শক বন্ধু, আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মৃণালিনী এনএন। নমস্কার। কলকাতার সুবিখ্যাত নাম্বার 1 ব্লাউজ প্রস্তুতকারক সংস্থা এস কুমার ব্লাউজ এ আপনার হাতের মুঠোয় সম্পূর্ণ অত্যাধুনিক জাপানি মেশিন দিয়ে তৈরি 2x2 রুবিয়া, 2x1 সুতি এবং জর্জেট। তাছাড়া বিভিন্ন ধরনের ফ্যান্সি ও প্লেন ব্লাউজ ত্রিপুরার সমস্ত ব্লাউজের দোকানে পাওয়া যাচ্ছে। মা বোনদের পছন্দের ব্লাউজ মানেই এস কুমার, ইউর আল্টিমেট চয়েস। इंडिया में हर चीज के कई अवतार होते हैं। बैठे तो चेयर, खड़े हो गए तो लैडर, और खड़े ही रह गए तो चेयर लीडर भी। अलमारी है कीमती सामान छुपाने के लिए और लुक्का छुपी में छुपने के लिए भी। मैट्रेस है चैन की नींद के लिए, और जागना ही हो तो ताश के गेम के लिए भी। डाइनिंग टेबल है 5 पकवानों का मजा उठाने के लिए, और अंताक्षरी में 7 सुर लगाने के लिए भी। ऑफिस चेयर है काम में मन लगाने के लिए, और ब्रेक्स का मजा उठाने के लिए भी। नीलकमल ने इंडिया को करीब से देखा है और हर घर से कुछ सीखा है।